সঙ্গে আমি কুসুমিতা শুরু করছি আনন্দ সকাল। কেরালা থেকে গ্রেফতার হলো, তার বং কানেকশন পাওয়া যায়। আবার দিল্লি থেকে যাকে গ্রেফতার করা হয়েছে তারও কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ স্পষ্ট। একের পর এক শুধুমাত্র জাল নোট বা মোবাইল ফোন বা জাল পাসপোর্ট নয়, কিংপিন যারাই গ্রেফতার হচ্ছেন প্রত্যেকের যেমন বং কানেকশন রয়েছে, তার পাশাপাশি রাজ্য পুলিশের বক্তব্য নতুন করে প্রশ্ন জাগাচ্ছে। আলোচনা অবশ্যই করব, কারণ ইতিমধ্যেই পাকিস্তান থেকে কিন্তু করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসে পৌঁছেছে চট্টগ্রামে। আর কি ধরনের বিস্ফোরক রয়েছে, কেনই বা আবারও একটা জাহাজ এসে পৌঁছলো, উদ্দেশ্য টার্গেট কি তাহলে ভারতবর্ষ? এই প্রশ্ন কিন্তু বিশেষজ্ঞরা তুলছেন। আলোচনা করবো যারা রয়েছেন, প্রথমে পরিচয় করিয়ে দেবো। অর্ণব সাহা রয়েছেন, শতরূপা, সুব্রত দত্ত এবং প্রাক্তন আইবি কর্তা গদধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। প্রথমেই আপনাদের দেখাই অসম এসটিএফ এর অপারেশন প্রঘাত, যা চলছে বেশ কিছুদিন ধরে, যেখানে মোট 11 জন জঙ্গি এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন, যাদের মধ্যে 4 জনের সঙ্গে এই বঙ্গের যোগাযোগ কিন্তু পাওয়া গিয়েছে। এবার দিল্লিতে দ্রুত বাংলাদেশের নাগরিকদেরও বং কানেকশন সামনে এসেছে। দিল্লিতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের হাতে বাংলার ঠিকানার আধার কার্ড পাওয়া গিয়েছে। দক্ষিণ পশ্চিম দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে এক দম্পতি এবং তাদের 6 সন্তান সহ 8 জনকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করে। রাজধানী থেকে আরো 7 জনকে অনুপ্রবেশের অভিযোগে পাকড়াও করা হয়। পুলিশের দাবি এরা পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে ভারতে ঢুকেছিল। জাল নথি দিয়ে আধার কার্ড বানিয়ে দিল্লি এসে থাকতে শুরু করে। দিল্লি পুলিশ দাবি করেছে, অভিযানে গিয়ে দেখা যায় বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশের নাগরিকরা পশ্চিমবঙ্গের ঠিকানায় আধার কার্ড বানিয়ে নিয়েছে। নথিপত্র আসল না নকল তা নিয়ে সংশয় থাকার প্রথমে পদক্ষেপও করতে পারেনি দিল্লি পুলিশ, কিন্তু আধার কার্ড ভুয়ো প্রমাণ হওয়ার পর পরিবারটিকে বাংলাদেশ ফেরত পাঠানো হয়। বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের পর প্রায় 400টি পরিবারকে চিহ্নিত করে তাদের নথিপত্র যাচাই করা হচ্ছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশের নাগরিক ও অনুপ্রবেশকারীদের কাছে পশ্চিমবঙ্গ কি তাহলে ভারতের ঢোকার সেফ প্যাসেজ হয়ে উঠেছে? বাংলায় বসে সহজেই কি ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়? রাজ্যের নিরাপত্তার পক্ষে এটা কতটা উদ্বেগের? প্রায় প্রত্যেক দিন এরকম জাল ডকুমেন্টস আনঅথরাইজড লোকেদের কাছ থেকে আমরা পাচ্ছি। আমরা পাসপোর্টস এখন ডাবল চেক করতে আরম্ভ করছি, আর এতে আমরা দেখছি সব বেসিক ডকুমেন্টস, বেশিরভাগ ডকুমেন্টস পশ্চিমবাংলার থেকে। এইসব ডকুমেন্ট তৈরি করার জন্য লোকাল পলিটিক্যাল সাপোর্টের ভীষণ দরকার। এই যে লোকাল পলিটিক্যাল লিডার যে আছে, তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার সরকার কোনো অ্যাকশন নেয়নি। এখন ঘরের শত্রুকে এটা আমাদের ডিফাইন করতে হবে। সো আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিসদের আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। The border management is done by BSF, and in spite of the fact that there has been lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. We are able to maintain will provide the best possible security cover to people staying here. West Bengal being one of the we are the only state which has borders with 3 neighboring countries. The longest with Bangladesh, Nepal and Bhutan. We are aware of this, and we are taking very proactively strong actions. আমি শত্রুপাতিকে দিয়ে আলোচনা শুরু করব। শত্রুপাতি, দিল্লিতে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশি নাগরিক, তাদের কাছে পশ্চিমবঙ্গের ঠিকানার আধার কার্ড পাওয়া গিয়েছে। আধার কার্ড তৈরির সময় আমরা দেখেছিলাম যে একেবারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সুপ্রিম নিরাপত্তার বন্দোবস্ত হচ্ছে। আধার কার্ডটার ভ্যালিডেশনটা কতটা জরুরি সেটা তারা বারবার জানিয়েছিলেন। এই আধার কার্ডের সঙ্গে আমাদের প্যান কার্ড, মোবাইল নাম্বার, সমস্ত জরুরি জিনিসপত্র জড়িত রয়েছে। তাহলে সেই আধার কার্ডে এত এত জাল কিভাবে হয়? মানে তাহলে আমরা কোথায় নিরাপদ? না, একদম ঠিক কথা বলেছো। ইট ইজ আ ম্যাটার অফ বিগ কনসার্ন যে আধার কার্ড একদম মানে ফুল প্রুফ হবার কথা ছিল, সেটা যে কি করে এত জালি হচ্ছে
সেটা ডেফিনেটলি একটা তদন্তের বিষয়, কিন্তু সঙ্গে সঙ্গে আমি এইটাও বলবো যে কেন এতগুলো জঙ্গি, এতগুলো যাদের ধরা হচ্ছে, প্রত্যেকটা কেন পশ্চিমবঙ্গে হচ্ছে? অন্যান্য রাজ্যে তো কই সেরকমভাবে তো আমরা দেখছি না। এইটা তো আরও বেশি কনসার্নিং। ডেফিনেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এগুলো সমস্ত খতিয়ে দেখা হবে। তোমার ইনফ্যাক্ট মনে থাকবে, আমি জানি না এটা কতটা মানে আমার এই সময় বলা উচিত, তোমার মনে থাকবে যখন আধার কার্ড হয়েছিল তখন বলা হয়েছিল যে কোনো জায়গায় হতে পারে, অনেকগুলো আউটলেট করা হয়েছিল, সেগুলো কিন্তু তার পরপরই সেন্ট্রাল গভর্নমেন্ট গুটিয়ে নিয়েছে। মানে এখন তোমাকে আধার করাতে গেলে আরেকটু অনেক বেশি স্ট্রিক্ট প্রসিজার করতে হয়। তো তাহলে কি এইগুলো সেই সময় হচ্ছিল, সেগুলো একটু দেখা দরকার। কিন্তু যেটা ম্যাটার অফ বিগ কনসার্ন, যেটা আমি বারবার বলছি, যে পশ্চিমবঙ্গে শুধু যে তাদের ঠিকানা হচ্ছে তা নয়, তুমি দেখবে, তোমরাই দেখাচ্ছ যে তারা মামার বাড়ি, দাদুর বাড়ি, পিসির বাড়ি, অমুক আত্মীয় তমুক আত্মীয়, এইটা তৈরি করার জন্য আরেকটা সিন্ডিকেট হয়ে গেছে। এইখানে তাদের পাসপোর্ট তৈরি করে দেওয়া হচ্ছে, তাদের আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। তো যেটা আমরা এতদিন ধরে একটা ওয়ার্ড আমরা বারবার শুনছি, স্লিপার সেল। স্লিপার সেল কোনো ইলেকট্রনিক ব্যাটারি নয়, এটা হচ্ছে লোকাল মানুষ, এই দেশের মানুষ যারা বিদেশিদের সাহায্য করছে। জঙ্গিদের যারা কিন্তু তলে তলে নিজেদের সংগঠনটাকে কাজে লাগায়। মিসকনসেপশন। জঙ্গিদের তৈরি করার জন্য, জঙ্গিদের সাপোর্ট দেবার জন্য স্লিপার সেল। স্লিপার সেল হচ্ছে এখানকার সিটিজেন যারা ওই দিকের মনস্তত্ত্ব, তারা ভালোবাসছে ওদের, তাদের সাপোর্ট করছে। যদি আমি তর্কের খাতিরে আপনার কথা মেনেও নি শত্রুপাদি, তাহলে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থাটা এই স্লিপার সেল করছে। দ্যাট ইজ ডেঞ্জারাস। এই পশ্চিমবঙ্গের রাজ্যে কেন হচ্ছে? তোমাদেরই প্রতিবেদনে আমি শুনেছি অনেক আর্মি কর্তারা বলেছেন যে কাশ্মীরের রাস্তা বন্ধ হয়ে গেছে বলে এখন ওরা বাংলাদেশ থেকে এন্ট্রি নেবার চেষ্টা করছে। দে আর ফলোইং। দেখুন, সবটাতেই কিন্তু অভিযোগের আঙুলটা ঘুরে ফিরে কেন্দ্রের দিকেই যাচ্ছে। আপনি যদি সেই সীমান্তের কথা বলেন তাহলে বিএসএফ, যদি আপনি নথিপত্রের কথা বলেন তাহলে অবশ্যই আধার কার্ডের ক্ষেত্রে কেন নিরাপত্তা কড়াকড়ি হয় না সেখানেও কেন্দ্র। আমি আবারও বলছি, আমি এখানে একেবারেই দায় এড়াচ্ছি না। ডেফিনেটলি বিএসএফ তাদের জান দিয়ে তারা বর্ডার প্রোটেকশন করে, কিন্তু এমনও দু তিনটে ফ্যাক্টরস আছে যেখানে তোমরা এখানে আমি আবার দেখাবো কাঁটাতার ঢাকাতে কি হয়েছে, কাঁটাতার না ঢাকাতেই বা কি হয়েছে, আমি সবটা ডিটেইলসে দেখাবো। কথা হচ্ছে কুসুমিতা, এখানে কেউ এই যে যারা ঢুকছে ইনফিলট্রেটররা, তারা কেউ ইমিগ্রেশন রেজিস্ট্রারে সই করে ঢুকছে না, তারা ফাঁক দিয়ে ঢুকছে। ডেফিনেটলি আরো এখানে তৎপর থাকতে হবে। কিন্তু অ্যাবসলিউটলি যে কোথাও কাঁটাতার আছে, যেখানে কাঁটাতার আছে সেখানে একেবারে ফেক নোট ভর্তি প্যাকেট, সেগুলো ওপার থেকে এপারে চলে আসছে। আবার যেখানে কাঁটাতার নেই সেখানে অনুপ্রবেশকারীরা অবাধে আসা যাওয়া করছে। দেখুন একবার কাঁটাতার নিয়ে যে পরিস্থিতি এই মুহূর্তে অনুপ্রবেশকারীদের। ছত্রপতি, আমি আসবো, ছবিটা একবার দেখিয়ে দিই। বিশেষজ্ঞরা বলছেন সীমান্তে কাঁটাতারের অভাবেই অনুপ্রবেশকারীদের অবাধ যাতায়াত, যার সুযোগ নিচ্ছে জঙ্গিরাও, যে কারণে চিন্তা বাড়াচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার কাঁটাতারবিহীন এলাকাগুলি। বাংলাদেশ লাগোয়া নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, ধানতলা, গাংনাপুরের প্রায় 8 কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতারবিহীন। এই যে এলাকা রয়েছে, যে জায়গা দেখতে পাচ্ছি সেখানে কোনো রকমভাবে কাঁটাতার নেই। এই জায়গাতে কাঁটাতার এখানে শেষ হচ্ছে। কারণ হিসেবে জানা যাচ্ছে যে এক হচ্ছে এখানে বেশ কিছু গ্রাম রয়েছে, ফলে কাঁটাতার দেওয়াতে সমস্যা। এই প্রেক্ষাপটেই রবিবার অনুপ্রবেশ নিয়ে কার্যত বিএসএফ এর ঘাড়ে দায় চাপালেন রাজ্য পুলিশের ডিজি। আমাদের border, you all understand that the border management is done by BSF, and in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. As you know, there are a lot of people who have, we have information, we are sharing it with BSF, we have sensitized them over and over again. বাংলাদেশ থেকে আসা 300 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রুজু হয়েছে 80টি মামলা। অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 50 জন ভারতীয় দালালকে। এই শীতকালে বিশেষ করে এই যে যেমন আমাদের হাঁসখালি, গাংনাপুর এবং ধানতলা, যেটা আমাদের ভৌগোলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে, প্লাস এই শীতের সময় যে কুয়াশা, ইছামতি নদীর যা অবস্থা, একদম তো মজে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। অনায়াসেই এই শীতে কুয়াশার মধ্যে গা ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এরা, যারা দালাল আছে, এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে। পার্থপ্রতিম ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।
অনুপবাবু, অবশ্যই কেন্দ্রের দিকে, বিএসএফ এর দিকে, কাঁটাতারের দিকে যেমন সহজেই রাজ্য সরকার আঙুল তুলে দিতে পারে, তার পাশাপাশি এই প্রশ্নটাও তো উঠবে, এই যে বাংলাদেশের অনুপ্রবেশকারী তারা যে অরিজিনাল পাসপোর্ট আজকে জাল নথির ভিত্তিতে বানাচ্ছেন, সেটা বানিয়ে কারা দিচ্ছেন? দেখুন, অনুপ্রবেশকারী যতজন ধরা পড়ছেন, প্রায় সমসংখ্যক না হলেও কিছু কম সংখ্যক দালাল ধরা পড়ছেন, যারা নাকি এদেশ থেকে সাহায্য করছেন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের এদেশে ঢোকাতে। তাহলে তাদের উপরে কেন নিয়ন্ত্রণটা নেই রাজ্য পুলিশের? বিএসএফ না হয় আমি বাদই দিলাম। কুসুমিতা, গতকাল ডিজিপি রাজীব কুমার যে সাংবাদিক সম্মেলন করেছেন তাতে তিনি একটা বিস্ফোরক কথা বলেছেন, এবং সেখানে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেখান থেকে এই মেমোরান্ডামটা বেরিয়েছে। এই মেমোরান্ডামের 2 নম্বর যে ক্লজ রয়েছে তার মধ্যে এ বি সি ডি, আপনি চারটে একটু ভালো করে দেখুন, খুব পরিষ্কার করে বলা হয়েছে যে ভেরিফিকেশনের যে কাজটা পুলিশের করা উচিত, করার কথা, বা আমরা যেখানে বারবার করে কথা বলছি, সেখানে পুলিশের ভূমিকা কিন্তু খুবই কম, খুবই নগণ্য। এই ফাঁকটা দিয়ে এখানে বারবার করে যেটা হচ্ছে, এই ফাঁকটা দিয়ে ঢোকার চেষ্টা করছে, এই ধরনের ভুয়ো পাসপোর্ট বা এই ধরনের জিনিসগুলো তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং কালকেই তিনি আবার একই সঙ্গে এটাও বলেছেন যে আমরা চিঠি দিয়েছি, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে আমরা চিঠি দিয়েছি যে এই ইমিডিয়েটলি এই যে নিয়মটা আছে, নিয়মটা বদল হোক এবং আরও কড়াকড়ি করা হোক। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি আরও একটা কথা বলেছেন, সেটা হচ্ছে জেলায় যখন এই ধরনের কোনো অভিযোগ আসবে সেটা দেখবে হচ্ছে জেলার পুলিশ সুপার, আর কলকাতায় দেখবেন হচ্ছে ডেপুটি পুলিশ কমিশনার, তিনি দেখবেন। সুতরাং পশ্চিমবঙ্গের যে পুলিশ এবং জেলার পুলিশ বলুন বা কলকাতার পুলিশ বলুন, তারা কিন্তু এই জিনিসটাকে নিয়ে যথেষ্ট নজরদারি করছেন এবং কড়াকড়ি করার চেষ্টা করছেন, তারা নিজেরাই বলছেন এটা। এর সঙ্গে সঙ্গে আমি আপনাকে আর একটা তথ্য বলি, সেটা হচ্ছে যে এই যে পাসপোর্ট নিয়ে বারবার করে বাংলার দিকে আঙুল উঠছে, তারিখটা হচ্ছে 25শে মার্চ 2022, লোকসভাতে কোশ্চেন নাম্বার 3778 ফোর্সড পাসপোর্টের ব্যাপারে কোশ্চেন করা হয়েছিল। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে মুরলীধরন উত্তর দিয়েছিলেন, গোটা দেশে 2018 সালে 623টি, 2019 সালে 1135টি, 2020 সালে 190টি, 2021 সালে 299টি, একে গোটা ভারতবর্ষে ভুয়ো পাসপোর্ট ধরা পড়েছে। তার মানে এই যে তথ্যটা আমি বললাম, এই তথ্যটা কিন্তু শুধু বাংলার নয়, এটা গোটা ভারতবর্ষেই হচ্ছে। এবং আপনি অতি সম্প্রতি আমরা এটাও দেখেছি যে অনুপ্রবেশ তো শুধুমাত্র এখানে হচ্ছে না, অনুপ্রবেশ একই সঙ্গে একদমই তাই। আমরা সবাই পরিসংখ্যানটা নিয়ে বরং মাথা ঘামাই, আমাদের সুরক্ষাটা এই মুহূর্তে ভাবনার সেকেন্ডারি। দিদি কথাকে উত্তর দিয়ে বললেন, কাশ্মীরের প্রসঙ্গ বললেন, এই যে ক্যানিং থেকে যে লোকটা ধরা পড়লো, এবং এই ক্যানিং থেকে লোকটি, এ তো কাশ্মীরের বাসিন্দা, জম্মু কাশ্মীরের বাসিন্দা, এ কিন্তু ওখান থেকে 7 বার পাকিস্তান গেছে, সে ওখান থেকে নেপাল গেছে, এবং 3 বার সে ধরা পড়েছে। 2000 সালে, 2011 সালে, এটাও বলুন যে বাংলাদেশে যাওয়ার জন্য এখানকার জলপথটাকে সে ব্যবহার করেছে, একবার নয় একাধিকবার, সেটাও যোগ করে দিন। আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে যাই। মিস্টার চট্টোপাধ্যায়, আমরা তাহলে গতকাল রাজ্য পুলিশের ডিজি যে প্রেস কনফারেন্স করেছেন এবং যে পরিসংখ্যান এই মুহূর্তে অর্ণববাবু দিচ্ছেন, তাতে দুটো জিনিস আমাদের এই মুহূর্তে মানতে হবে। এক, রাজ্য পুলিশের কিন্তু সেই অর্থে কোনো রোল প্লে নেই। তাহলে এই পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এই যে লোকাল থানাকে যোগাযোগ করা হয়, লোকাল থানা থেকে কেউ একজন আসেন বা আমাদের লোকাল থানায় যেতে হয়, তাহলে এই সময়টা কেন যায়? প্রথম। এবং দ্বিতীয়ত, যে পরিসংখ্যান দিচ্ছেন অর্ণববাবু, তাতে এই মুহূর্তে গোটা দেশে যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তাতে আমাদের চিন্তার আলাদা করে আর কোনো মাথা ব্যথার কারণ নেই। আমরা যেমন আছি ঠিকই আছি, এবং গোটা ভারতবর্ষ বছরের পর বছর ধরে এই ধরনের অনুপ্রবেশ হয়েই চলেছে। শুধু বাংলার নয়, গোটা ভারতবর্ষের নিরাপত্তার দরকার। দেখুন, কালকে আমি ডিজিপি ওয়েস্ট বেঙ্গলের প্রেস কনফারেন্সে যেটা রিভিল করেছেন সেটা শুনেছি। তাহলে আমার দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে ডিআইজি আইবি ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার সেকশন আছে ওটাকে তুলে দেওয়া উচিত ইমিডিয়েটলি, দরকার নেই, কোনো দরকার নেই। নাম্বার 2 হচ্ছে তাহলে পুলিশ ভেরিফিকেশন দরকারই নেই, পাসপোর্ট অফিসেই করে দেবে। যদি আমাকে দেখুন, ভেরিফিকেশন মেন দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট সে কি ইন্ডিয়ান সিটিজেন, নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে ক্রিমিনালিটি, তার ক্রিমিনাল নেক্সাস। সুতরাং যে লোকটা বর্ডার ক্রস করে এলো, বর্ডার ক্রসার, সেটা ক্রিমিনাল, সেটা ফার্স্ট পয়েন্ট। সেটা কে দেখবে? সেটা কি দেখবে? পাসপোর্ট অফিস। রাজ্য পুলিশ কিন্তু এটা বললো না যে এই যে যারা ভারতীয় দালাল যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, তারা কিভাবে চক্রটা চালিয়ে যাচ্ছে, কিভাবে মাথা চাড়া দিচ্ছে, সেইটা কিন্তু স্পষ্ট হলো না গতকাল মিস্টার চট্টোপাধ্যায়। দেখুন, আমি যেটা বলি আপনাকে, 1990s থেকে আমি বর্ডার দেখছি, আমি জানি both the borders, ইন্দো নেপাল বর্ডার, ইন্দো ভুটান বর্ডার। আপনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে বলতেছি, এই যে সিন্ডিকেট রাজ যেটা বর্ডারে চলে, তারা কারা চালায়? লোকাল টাফ হ্যাভিং নেক্সাস উইথ দ্য পলিটিক্যাল, যে সময় যে পলিটিক্যাল পার্টি থাকে তাদের সঙ্গে তাদের একটা বিরাট হবনবিং আছে। সুতরাং এই যে এইটা, এবং তাদের নিচে কাজ করে কিছু দালাল, যেটাকে আমরা গাইড বলি, গাইড বা দালাল,
এবং এখানে দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল ইন্দো বাংলাদেশ বর্ডার যদি দেখি, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল বর্ডারটা যদি দেখি আমি, সেখানে দেখবো প্রচুর দালাল আছে। পুলিশ কি জানে না? পুলিশ কি জানে না? একদম। পুলিশের চোখের সামনে দিয়ে তারা যায়। এবং একটা জিনিস বলছি আমি, বর্ডারে আমার যে এক্সপিরিয়েন্স বলছি, সেখানে যখন লাইন দেয় তখনই কিন্তু লোক পেরোতে পারে, আপনি একা পেরোতে পারবেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু, ওদের দেওয়ার সময় একেবারে ধাপে ধাপে সেখানে দালালরা অ্যাক্টিভ, আর সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে সেই নিয়ে কোনো বক্তব্য নেই। তবে ভারতীয় জাল পাসপোর্ট, মানে অরিজিনাল পাসপোর্ট জাল নথির ভিত্তিতে এর আগে আপনাদের দেখিয়েছিলাম সমরেশ বিশ্বাসের গ্রেফতার হওয়া, আর এবার কিন্তু আরেক কিংপিনের হদিশ মিলল, মনোজ গুপ্ত। পুলিশের দাবি মনোজই কিন্তু পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের কিংপিন। উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে একে গ্রেফতার করা হয়েছে, আর এই নিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে 7 হলো। কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেপ্তার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না। আপনার কি হয়? আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না। আমার এক রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে। সরকারি আইনজীবী কিন্তু গতকাল মনোজ গুপ্তকে আলিপুর আদালতে পেশ করে চাঞ্চল্যকর দাবি করেন। ভারতে অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার পাশাপাশি ইউরোপ যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার ব্যবস্থাও করতেন মনোজ। ইতিমধ্যেই কয়েকজন জাল পাসপোর্ট বানিয়ে ইউরোপ গেছেন। ভ্রমণ সংস্থার আড়ালে এই জাল কারবার চলত। যদিও অভিযুক্তর আইনজীবী সওয়াল করেন, মনোজ গুপ্ত ট্যুর এবং ট্রাভেলের ব্যবসা রয়েছে, যারা ঘুরতে যান তাদের সাহায্য করাই কাজ। এই সমরেশ বিশ্বাস, তারও কিন্তু এই ধরনের একটা যোগাযোগই সামনে এসেছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানিগুলো যারা রয়েছে, এবার কি কোথাও তাদের ওপরও বিশেষ করে নজরদারি প্রয়োজন রয়েছে? তাদেরও কি রেডারে আনা দরকার? আমি সুব্রত বাবুর কাছে এই জায়গায় যাবো। সুব্রত বাবু, এই যে ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানিগুলো, তাদের কাছে নথিপত্র দিতে হয় খুব স্বাভাবিকভাবেই, যখন ভিসার অ্যাপ্লাই করতে হয় কাগজপত্র থাকে, তার আগে ভুয়ো নথির ভিত্তিতে তারা অরিজিনাল পাসপোর্ট তৈরি করে দিচ্ছেন, ভিসা তৈরি করে দিচ্ছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তেই অনুপ্রবেশকারীরা পৌঁছে যাচ্ছেন। এই ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো তাহলে কি এবার কোথাও রাজ্য পুলিশের নজরদারির আওতায় আনা দরকার? দেখুন, গোটা ব্যাপারটা দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত আছে, ফলে এখানে রাজনৈতিকভাবে কাভার আপ করা সরকারকে কোনো মানেই হয় না। এইটা রাজ্য পুলিশের ডিজিপি, ওনার এটা নৈতিক দায়িত্ব, কারণ ওনাকে যে কেস থেকে রাজ্য সরকার বাঁচিয়েছে, ফলে উনি কাভার আপ করবার চেষ্টা করবেন। এবং একটা কী বলবো, ওনার কোন টার্মটা ওনার সম্পর্কে ব্যবহার করা উচিত আমি জানি না, আমার জানা নেই। উনি বলছেন পুলিশের কোনো দায় নেই। আমরা তো ছোটবেলা থেকে জেনে এসেছি, আবার বলছেন এসপি দেখবেন বা ডেপুটি হ্যাঁ, কমিশনার দেখবেন, দায় নেই থাকে তাহলে কেন দেখতে যাবে? ফলে এইটা হচ্ছে কাভার আপ করার চেষ্টা। কারণ দেখুন, 2010 সম্ভবত আমার যতদূর মনে আছে, এই সিমির লোক ইমরান, যাকে হচ্ছে গিয়ে রাজ্যসভায় এমপি করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী, তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, দেশের সরকার হোম মিনিস্ট্রি থেকে এখানে একটা নির্দিষ্ট কথা ছিল, তারপরে হচ্ছে গিয়ে তখন সরকারের অংশ তৃণমূল কংগ্রেস 2009-এর পর, ফলে তারপরেও হোম মিনিস্ট্রির কথার পরেও দেশের সরকারের অংশ তা সত্ত্বেও একটা এইরকম অভিযুক্ত লোককে রাজ্যসভায় পাঠানো, এইটা আসলে ওপার বাংলার মৌলবাদীদের সঙ্গে এপার বাংলার আজকের শাসক দলের সম্পর্ক এইটা প্রতিষ্ঠিত হয়। ফলে এইরকম ঘটনা আপনি দেখুন, খাগড়াগড়, আপনি একটার পর একটা জায়গা দেখুন যেখানে হচ্ছে গিয়ে পশ্চিম বাংলার ভূমিকে ব্যবহার করা হচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপে, পুলিশ নিষ্ক্রিয় থাকছে বা পুলিশ উপেক্ষা করে যাচ্ছে সব বিষয়। এটা তো সত্যি রাজীব কুমার যেটা বলেছেন, সীমান্তের তো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। বিএসএফ এর তো অফিসার অ্যারেস্টেড হয়েছে গরু পাচার মামলাতেও। ফলে মানুষ ইম্পর্টেন্ট না, মানুষ দুর্নীতিগ্রস্ত হতে পারে, ইনস্টিটিউশন এবং খুব উল্লেখযোগ্যভাবে যারা কি ভূমিকা আসছে না আমাদের কাছে, এতদিন ধরে গরু পাচার করত, তারা নাকি এখন বদলে গিয়েছে, তারা নাকি নিজেদের কাজ বদলে ফেলেছে, তারা নাকি কোথাও এখন এই অনুপ্রবেশের সঙ্গে জড়িত। আবার খুব ইন্টারেস্টিংলি এটাও কিন্তু মাথায় রাখতে হবে শতরূপাদি, আন্তর্জাতিক মানব পাচার সেই ইঙ্গিতও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে পাওয়া যাচ্ছে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। একদমই নয়, এটা বিভিন্ন রকম। আমরা এতদিন ধরে কাউ স্মাগলিং, হিউম্যান বা ট্রাফিকিং, এগুলো নিয়ে আলোচনা করতে করতে এখন দেখছি জঙ্গিরাই এখানে আছে, যেটা কিন্তু বিজেপি বহুদিন ধরে বলছে যে বেঙ্গল ইজ বিকামিং আ সেফ হেভেন ফর দিস টেররিস্ট। আমি জাস্ট দুটো জিনিস একটু বলতে চাই খুব স্পেসিফিক্যালি। রাজীব কুমার যে এত ফলাও করে একটা 2018-র এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির একটা নোটিশ নিয়ে বলছে, আমার জাস্ট 2-3টে কথা বলবার আছে। তাহলে কি রোল অফ পুলিশ কিছু নেই? কথা তো অনেকটা বলেছে, আমি জাস্ট কয়েকটা জিনিস অ্যাড করতে চাই।
হোয়াট অ্যাবাউট দ্য প্রোঅ্যাক্টিভনেস? হ্যাঁ, বলা আছে যে তুমি তো বাড়ি যাবার দরকার নেই, বাড়ি গিয়ে দেখার দরকার নেই সে ওখানে আছে কিনা, কিন্তু এটাও বলা আছে যে রেসিডেন্স ভেরিফিকেশন, মানে সে আদৌ সেখানে থাকে কিনা, কত বছর আছে, সেটা তো লোকাল পুলিশ বলবে, সেটা তো দিল্লি থেকে পাসপোর্ট অথরিটি বলবে না। আরেকটা জিনিস খুব স্পেসিফিক্যালি দেওয়া আছে, তার ক্রিমিনালিটি রেকর্ড, তার মানে যে মুহূর্তে তার ক্রিমিনালিটি তোমার লোকাল পুলিশ জানে কি জানে না, আজকে যদি বাইরে থেকে কেউ আসে থাকতে, তার পাড়ার লোকজন তো বলবে, লোকাল পুলিশ থানা তো বলবে যারে এটা অচেনা লোক এখানে কি করে করছে, সেখানে কি পুলিশের কোনো এদেশে বসে একেবারে নকল বাবা মা সেজে তারা একেবারে নিজেদের পরিচয় পত্র, অরিজিনাল পরিচয় পত্র তৈরি করে দিচ্ছেন। আমি আসবো আলোচনায়, তবে আপনাদের দেখিয়ে দিই একদিকে যখন এই অরিজিনাল পাসপোর্ট কিভাবে তৈরি হয়ে যাচ্ছে সেই প্রশ্ন উঠছে, তার পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি কিন্তু দাবি করছেন যে এই রিপোর্টে আবেদনকারীর পরিচয় ভেরিফাই করার নিয়মই কিন্তু পুলিশের নয়। দেখুন, পুলিশের জালে ধরা পড়ছে একের পর এক পাসপোর্ট চক্রের পান্ডা। তাদের হাত ধরেই নকল নথি দিয়ে একের পর এক বাংলাদেশিদের হাতে পৌঁছে যাচ্ছে আসল পাসপোর্ট। ধৃত কিংপিন সমরেশ বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল আধার ও ভোটার কার্ড। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভুয়ো নথি দিয়ে কিভাবে তৈরি হয়ে যাচ্ছে আসল পাসপোর্ট? নথি যাচাইয়ের ক্ষেত্রে কি বড়সড় ফাঁকফোকর রয়ে যাচ্ছে? এই আবহেই রবিবার অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তার দাবি, পাসপোর্ট আবেদনকারীর পরিচয় ভেরিফাই করার নিয়ম পুলিশের নেই। Police authorities are not required to verify the identity of the applicant in the PVR. These are the police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. So this maybe this was done to make the passport process easier. We have written to them, we are actively pursuing that this needs to change. অর্থাৎ গোটা পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা খুবই সংক্ষিপ্ত বলে রাজ্য পুলিশের ডিজির দাবি। এই নিয়ে 2018 সালের বিদেশ মন্ত্রকের একটি নির্দেশিকার কথা তুলে ধরেছেন তিনি, যেখানে বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের ক্ষেত্রে পুলিশের কাজ শুধুমাত্র আবেদনকারীর নাগরিকত্ব, অপরাধের রেকর্ড যাচাই করা। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট বা পিভিআর এর আবেদনকারীর পরিচয় ও ঠিকানা যাচাই করার প্রয়োজন পুলিশের নেই। আবেদনকারীর সঙ্গে সাক্ষাৎ করে পিভিআর এ তাকে সই করানোর প্রয়োজনও পুলিশের নেই। তবে এবার থেকে জেলা স্তরে পুলিশ সুপাররা এবং কমিশনারেটগুলিতে ডেপুটি কমিশনাররা ব্যক্তিগতভাবে ভেরিফিকেশনের বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন রাজীব কুমার। In spite of the fact that the passport authorities have made it on a fast track thing, we are changing it from now on. The SPs would personally look into the kind of verifications being done, and deputy commissioners in this thing. Our people have done, they have unearthed the thing, we have told the agencies where it is happening, postal authorities what is going wrong. The passport office what is going wrong. You can select, you can give address of Park Street and select police station as some other police station. তাহলে এতদিন পুলিশ ভেরিফিকেশনের নামে কি হতো, সেই বিষয়টিও যদিও এদিন ডিজিপির বক্তব্য থেকে পরিষ্কার হয়নি। আমাদের জেনুইন রেশন কার্ড, আমরা প্রকৃত নাগরিক, জন্মসূত্রে এখানে তোমার বাপ ঠাকুর দাদার আমলে ভোটার কার্ড করতে গিয়ে 4 বার ধরে যেসব বিল্ডিংয়ে যেতে হয় একটু ভুল থাকলে, এরা বসে বসে পাচ্ছে কি করে? ভেরিফিকেশনটা তো করতে হবে। কলকাতা পুলিশ এলাকায় বেশ ভেরিফিকেশন করে সিকিউরিটি কন্ট্রোলের পাসপোর্ট ডিপার্টমেন্টের অফিসাররা, আর বেঙ্গলে করে ডিআইবি। তো ভেরিফিকেশনটা কিসের বেসিসে করছে? সব মিলিয়ে পাসপোর্ট নিয়ে ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে মানুষের মধ্যে। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এদেশে যেমন জঙ্গি নাশকতার আশঙ্কা তৈরি হচ্ছে, তার পাশাপাশি ওপার বাংলা, সেখানে অশান্তি কিন্তু অব্যাহত। হিন্দুদের উপরে আক্রমণ যেমন চলছে, তার পাশাপাশি কিন্তু এবার নতুন উদ্বেগ। নতুন করে এবার বলা হচ্ছে সংবিধান বদল করতে হবে, মুজিব আমলের সংবিধান আর চলবে না।